সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রদীপ কুমার মণ্ডল, তোমাদেরই প্রিয় প্রদীপ স্যার। আজকের রসায়ন ক্লাসে আমরা শিখব পদার্থের গঠন অধ্যায়ের পরমাণুর গঠন। তো গত ক্লাসে এই অধ্যায়ের পূর্ববর্তী বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে সরাসরি পরমাণুর গঠন নিয়ে পড়াশোনা শুরু করি। তো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা এবং পাশে থাকা ঘন্টার আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবা, যাতে করে আমরা নতুন ভিডিও টিউটোরিয়াল আপলোড দেওয়া মাত্র তুমি নোটিফিকেশান পেয়ে যাও। আর যারা ফেসবুক থেকে আমাকে দেখছো তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবা এবং ভিডিওটিতে একটি লাইক করে রাখবা, যাতে করে নতুন নতুন ভিডিও কন্টেন্ট আপলোড করা মাত্র তুমি পেয়ে যাও। তো চলো শুরু করি পরমাণুর গঠন নিয়ে আলোচনা। তো পরমাণুর গঠন আমরা পড়ব। পরমাণুর গঠন। তো পরমাণুর গঠন পদার্থের গঠনের সবচেয়ে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে পরমাণুর গঠন। তো পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন রসায়নবিদ এরা বিভিন্ন মতবাদ দিয়েছেন। তো আমরা প্রথমেই যেই মডেলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে আমরা আজকে শুরু করব রাদারফোর্ডের পরমাণু মডেল। ঠিক আছে, এই রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আমরা পড়াশোনা শুরু করব। বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম 1911 সালে আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে একটা পরমাণুর গঠন সম্পর্কে সিদ্ধান্ত দেন। কি পরীক্ষার মাধ্যমে? আলফা কণা বিচ্ছুরণ। এই আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে তিনি সিদ্ধান্ত নেন যে পরমাণুর কেন্দ্র একটা ধনাত্মক আধানবাহী কণা বিশিষ্ট। পরমাণুর কেন্দ্রে থাকে ধনাত্মক আধান বিশিষ্ট কণা। এটা তিনি নামকরণ করেছিলেন নিউক্লিয়াস। এই আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষার পরপরই পরমাণুর গঠন সম্পর্কে মানুষের ধারণাই পাল্টে গেছিল। তো সর্বপ্রথম কিন্তু রাদারফোর্ডই এই কথা বলেছিলেন যে পরমাণুর কেন্দ্র থাকবে, কেন্দ্রটার নাম কি হবে? নিউক্লিয়াস। আমরা গত ক্লাসেও কিন্তু এগুলো আলোচনা করেছিলাম। তো রাদারফোর্ড কি করেছিলেন যে এই পরমাণুর গঠনটাকে একটা ক্ষুদ্র, পরমাণুটা অনেক ক্ষুদ্র, খালি চোখে তো দেখা যায় না, অত্যন্ত শক্তিশালী মাইক্রোস্কোপে, ইলেকট্রনিক মাইক্রোস্কোপে আমরা সেগুলো দেখতে পাবো। তাহলে এই পরমাণুটাকে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৌরজগতের সাথে তিনি কল্পনা করেছিলেন, সৌরজগতের সাথে তুলনা করেছিলেন। তাহলে সৌরজগতে যেমন কেন্দ্রে থাকে কি? সূর্য। আর গ্রহগুলা কি করে? তার চারিপাশে ঘোরাফেরা করে। ঠিক পরমাণুর কেন্দ্রটা কি? কেন্দ্রটার নাম দিয়েছেন তিনি কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করবে। এই জন্য তিনি এই পরমাণুর তার কনসেপ্টটাকে তিনি সৌরজগতের সাথে তুলনা করেছিলেন। তো তার কারণে তার এই সৌরজগতের সাথে তুলনা করার জন্যে তার পরমাণুর এই মডেলটা বা তার যেই প্রস্তাবনা, এটাকে সোলার মডেল বা সোলার সিস্টেম অ্যাটমিক মডেল বা পরমাণুর সৌর মডেল বলা হয়। ঠিক আছে, তাহলে কেন সৌর মডেল বলা হয়? রাদারফোর্ড পরমাণুর গঠনটাকে কার সাথে তুলনা করছেন? সৌরজগতের সাথে তুলনা করছেন, যার কারণে তার প্রস্তাবিত এই মডেলটাকে সোলার সিস্টেম অ্যাটমিক মডেল বা পরমাণুর সৌর মডেল বলা হয়। এটা তিনি প্রকাশ করেছিলেন 1911 সালে। 1911 সালে রাদারফোর্ড এই কথাগুলো বলছিলেন। তো এখন তার এই মডেলের মূল প্রস্তাবনাগুলো কি সেগুলো আমরা এখন জানবো ধীরে ধীরে। দেখো, আচ্ছা, 1 নম্বর প্রস্তাবনায় তিনি বলেছিলেন যে পরমাণুর একটা কেন্দ্র থাকবে, পরমাণুর একটা কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রের নাম তিনি দিয়েছেন কি বলতো? নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াস। ঠিক আছে, এই নিউক্লিয়াসটা কি ধরনের চার্জ বহন করে? ধনাত্মক চার্জ। এখন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাকিগুলা তোমার হচ্ছে ইলেকট্রনগুলা কি করবে? ঘোরাফেরা করবে। তাহলে তিনি 1 নম্বর কথায় তিনি বলেছিলেন পরমাণুর একটা কেন্দ্র থাকবে, যে কেন্দ্রটা নাম হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর মোট আয়তনের তুলনায়, পরমাণু যতখানি দেখতে যতখানি হবে, তার মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসটা অত্যন্ত নগণ্য, অত্যন্ত অল্প জায়গা নিয়ে থাকে। তাহলে পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত নগণ্য। পরমাণুর সকল ভরই কিন্তু এই নিউক্লিয়াসের মধ্যেই পঞ্জীভূত থাকে। এটা তার প্রথম কথা। তার প্রথম কথাটা কি? পরমাণুর একটা কেন্দ্র থাকবে,
সেই কেন্দ্রের নাম কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসটার আয়তন পরমাণুর মোট আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। নগণ্য মানে কি? নাই বললেই চলে। তারপরও পরমাণুর এই সমস্ত ভরটাই কেন্দ্রেই পুঞ্জীভূত থাকে, মানে কেন্দ্রেই তার সব ভর থাকে। এটা তার 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। গতদিনও তোমাদেরকে বলেছিলাম এরকম কথা, যেমন সোডিয়াম পরমাণু, এটাকে আমরা কি পরমাণু বলবো? নিউট্রাল, তাই না? যখন এরকম বলি তখন কি এটা চার্জযুক্ত পরমাণু। যখন বলেছিলাম ক্লোরিন, এটাও একটা চার্জযুক্ত পরমাণু। এটাকে কি বলেছিলাম? কি আয়ন, তাই না? আয়ন। এটা কি আয়ন? ধনাত্মক আয়ন। ধনাত্মক আয়নকে বলা হয় ক্যাটায়ন। এটাকে কি বলা হয়? ঋণাত্মক আয়ন। ঋণাত্মক আয়নকে বলা হয় অ্যানায়ন। এগুলো বলেছিলাম না? তাহলে আর নর্মালি যখন পরমাণু থাকে, এই পরমাণুটা কি বলতো? এটা হচ্ছে নিরপেক্ষ। তাই এটা কার কথা বলা ছিল? এটা রাদারফোর্ডেরই কথা ছিল। রাদারফোর্ড বলেছিলেন যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, মানে পরমাণু চার্জহীন, চার্জ থাকে না পরমাণুতে, কিন্তু যখন ইলেকট্রন আদান প্রদান ঘটবে তখন সেটা চার্জিত আয়নে পরিণত হবে। তাহলে পরমাণু কি? বিদ্যুৎ নিরপেক্ষ। এই বিদ্যুৎ নিরপেক্ষ হওয়ার কারণটা কি ছিল? পরমাণুতে যতগুলা ইলেকট্রন থাকবে, ইলেকট্রন সংখ্যা সমান কি হবে বলতো? ওই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা মানে এটা কালকে আমরা বলেছিলাম যে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রনগুলো কি চার্জ বহন করে? ঋণাত্মক চার্জ। আর প্রোটনগুলো কি চার্জ বহন করে? ধনাত্মক চার্জ। তো পরমাণুর একটা, যে কোনো একটা মৌলিক পদার্থের পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকবে, নিউক্লিয়াসের বাইরে ততগুলোই ইলেকট্রন থাকবে। তাহলে যতগুলো প্লাস ততগুলোই মাইনাস। তার মানে কি? পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, নিউট্রাল, মানে প্লাস মাইনাসের আর কোনো ঘাটতি নাই। ঠিক আছে? তাহলে এই কারণেই তিনি 2 নম্বর কথাই বলেছিলেন পরমাণু সামগ্রিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ। অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যতগুলো ধনাত্মক চার্জ আছে, ঠিক নিউক্লিয়াসের বাইরে ততগুলোই কি? ঋণাত্মক চার্জ আছে। এখন আসা যাক 3 নম্বর কথায়। তার 3 নম্বর কথাটা কি ছিল? 3 নম্বর কথাটা ছিল এরকম যে দেখো, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরবে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরবে। যেমন সৌরজগতে ঘোরে, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা ঘোরে, ঠিক নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কি করে? চতুর্দিকে ঘোরে। এখন এই ঘোরার জন্য একটা বলের দরকার। যেমন তুমি আঙ্গুলে যদি সুতা বেঁধে একটা পাথরকে, পাথরের সাথে একটা সুতা বেঁধে আঙ্গুলের সাথে বেঁধে যদি তুমি ঘোরাতে চাও, ঠিক আছে, ঘুরবে। কিন্তু এই ঘোরানোর জন্য দেখো সুতাটা বেঁধে রাখছো, এই সুতা দিয়ে কি পাথরকে তুমি টানবে এবং পাথরটাও চলে যাওয়ার চেষ্টা করবে। এখানে কিন্তু বল কাজ করে, 2টা বল কাজ করে। একটা বৃত্তাকার পথে কোনো বস্তুকে যখন তুমি ঘুরাবা, এই বৃত্তাকার পথে যখন তুমি এটাকে ঘুরাবা, তখন এইটার উপর 2টা বল কাজ করবে, একটা এইদিকে একটা ওইদিকে। তো এখানে একটা আকর্ষণ বল কাজ করবে। তাহলে এই আকর্ষণ বলটা কি হবে বলো? যেমন সূর্যের চারিদিকে গ্রহগুলা ঘোরে, সূর্যের চারিদিকে যখন গ্রহগুলা ঘোরে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, সূর্য আর এই গ্রহের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। তাহলে এই আকর্ষণ বলকে কি আকর্ষণ বল বলা হবে? মহাকর্ষ বল। তাহলে এখানে ইলেকট্রন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরবে, তাহলে এখানেও তো একটা বল কাজ করতে হবে। তো রাদারফোর্ড বললেন 3 নম্বর কথায় যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, এখানে ঘোরার জন্যে একটা কেন্দ্রমুখী বলের দরকার হয়। সেই বলটা হবে তোমার হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। কেন দেখো তো, নিউক্লিয়াসটা কি চার্জ বহন করে? পজিটিভ। আর ইলেকট্রনগুলা কি চার্জ বহন করবে? নেগেটিভ। তাহলে ইলেকট্রনগুলা নেগেটিভ চার্জ বহন করে, আর এই প্রোটনগুলা, এই নিউক্লিয়াসটা কি চার্জ বহন করে? পজিটিভ। তাহলে এই পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে কি হয়? পরস্পরের মধ্যে আকর্ষণ হয়। তাহলে এখানকার যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে বলা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই আকর্ষণ বলের কারণেই নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন ঘুরতে থাকে। ঠিক আছে? তার এই 3টা কথা শেষ হলো। হ্যাঁ, তার পরমাণু মডেলের 3টা প্রস্তাবনা ছিল, 3টা কথা। সেই কথায় 1 নম্বর কথায় কি ছিল? আবার একটু রিক্যাপ করি। 1 নম্বর কথায় ছিল পরমাণুর একটা কেন্দ্র থাকবে, কেন্দ্রটা পরমাণুর মোট আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। সত্ত্বেও কি হয়? পরমাণুর এই কেন্দ্রেই থাকে তার সমগ্র ভর পুঞ্জীভূত। ঠিক আছে? আচ্ছা,
পরমাণু সামগ্রিক 2 নম্বর কথায় কি বললেন, পরমাণু সামগ্রিকভাবে কি বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন থাকবে ধনাত্মক চার্জ থাকবে, ঠিক সমান সংখ্যক চার্জ ঋণাত্মক চার্জ কি থাকবে কেন্দ্রের বাহিরে থাকবে। ঠিক আছে, এটা তার 2 নম্বর কথা। 3 নম্বর কথায় কি বলা হলো, 3 নম্বর কথায় যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তো ইলেকট্রনগুলো ঘুরবে, তো এই ঘোরার জন্য একটা বল কাজ করবে, এখানে বল লাগবে। তো এখানে তো সুতা দিয়ে বেঁধে দেওয়া নাই ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে, তাহলে এটা কি একটা আকর্ষণ বলে ঘুরবে। তাহলে এখানে কি আকর্ষণ বল কাজ করে, এখানে মহাকর্ষ নয়। সৌরজগতে যেমন সূর্য আর ধরো অন্যান্য গ্রহগুলোর মধ্যে কি একটা আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলটাকে বলা হয় মহাকর্ষ বল। ঠিক আছে, সূর্য আর পৃথিবীর মধ্যে ওই মহাকর্ষ বলটাকে আমরা বলবো অভিকর্ষ বল। তাহলে ওখানে এক ধরনের বল কাজ করে, কিন্তু ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরবে তখন এক ধরনের বল কাজ করানো লাগবে, একটা বল লাগবে ওখানে। সেই বলটার নাম দিলেন তিনি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। কেন, দেখো এখানে কি পজিটিভ চার্জ, কেন্দ্রে কি আছে পজিটিভ চার্জ, কেন্দ্রের বাইরে কি আছে নেগেটিভ চার্জ। তাহলে পজিটিভ আর নেগেটিভ চার্জ কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলটাই হলো স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। ঠিক আছে, এখন যেই সময় রাদারফোর্ড এই কথাগুলো বলেন আর কি, এই 1900 কত, রাদারফোর্ড কত সালে বলেন এটা, 1911 সালে। 11 সালে পরমাণুর গঠন সম্পর্কে রাদারফোর্ড এই ধরনের কথা বলেন, তখন কিন্তু এটা একটা যুগান্তকারী ঘটনা। ঠিক আছে, কিন্তু তারও কিছুদিন আগে, অনেক দিন আগে 1861 সালের দিকে, এই 1861 সালে অনেক দিন আগে, 1861 থেকে 1862 সালের দিকে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল নামে একজন বিজ্ঞানী, তিনি বলছিলেন একটা কথা, যেটাকে বলা হচ্ছিল তার তাড়িৎ-চুম্বক তরঙ্গ তত্ত্ব। সেখানে তিনি 4টা সমীকরণের কথা বলছিলেন। তাহলে এই 4টা সমীকরণের সারমর্মটা এরকম ছিল যে বৃত্তাকার পথে বা যখন কোনো চার্জ ঘোরাফেরা করবে, চলাচল করবে, বা চার্জ বা ইলেকট্রন ঘুরবে, তখন সেটা লাগাতার কি করবে, শক্তি বিকিরণ করবে। ঠিক আছে, দেখো ইলেকট্রন একটা কি বলতো নেগেটিভ চার্জ না, ইলেকট্রন একটা নেগেটিভ চার্জ। তো এই ইলেকট্রনটা যখন কোনো বৃত্তাকার পথে ঘুরবে, এই যে ইলেকট্রনটা ঘুরছে, তো তার আগে একটা কথা বলে নিই। দেখো একটা বস্তুকে যখন তুমি ঘুরাবা, আমি বলছিলাম যে 2টা বল কাজ করে, একটা কেন্দ্রের দিকে, একটা কেন্দ্রের বাহিরে। আচ্ছা, তোমরা স্কুল খেলেছো না, স্কুল একটা খেলা, ওটাকে বাংলায় আমাদের বাংলাদেশে কি বলা হয়, গোল্লা ছুট। হ্যাঁ, তো এই গোল্লা ছুট খেলায় কি হয় বলো তো, কেন্দ্রে একজন থাকে আর কেন্দ্রের বাইরে ওইভাবে দাঁড়িয়ে থাকে, তাই না, কেন্দ্রে একজন দাঁড়িয়ে থাকে আর হাতে হাত ধরে ওই সবার শেষে যে থাকে কি করো, চারিদিকে ঘুরতে থাকে না, ও কিন্তু গা ভাসিয়ে দিয়ে ঘোরে। তার মানে ও যে কোনো সময় কি হয়, ছিট ছেড়ে দিলে কি হবে, ছিটকে চলে যাবে। সবাই ওকে কি করে, টেনে ধরে থাকে না, টেনে ধরে এভাবে এভাবে ঘোরে, আর সবাই তাকে কি করে, ভিতরের দিকে টেনে ধরে থাকে, আর ও কি করে, ছিটকে চলে যাওয়ার চেষ্টা করে। মানে যে ঘুরে সে ওই দিকে টান দেয়, আর সবাই কি করে, তাকে ভিতরের দিকে টান দেয়। যদি 2 টান সমান হয় তাহলে বস্তুটা বা ও কিন্তু ঘুরতে পারবে। কোনো দিকে টান যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে বলতো, মনে করো কেন্দ্রের টান বেশি হয়ে গেল, তাহলে কি করবে, ওর টান কম, তাহলে এটা ঘুরতে ঘুরতে এদিকে চলে আসবে না, ঘুরতে ঘুরতে কাছে চলে আসবে। আর যদি মনে করো ও বেশি টান দেয়, কেউ যদি ওকে ছেড়ে দেয়, তাহলে কি করবো, ছিটকে এইদিকে ঘুরে না ওই দিকে চলে যাবে না, ছিটকে চলে যাবে না। তাহলে ঘোরার জন্য কয়টা বল কাজ করে, 2টা বল। দেখো একটা কেন্দ্রের দিকে বল কাজ করে আর একটা কেন্দ্রের বাহিরে কাজ করে। কেন্দ্রের দিকে যে বল কাজ করে সেটাকে বলা হয় কেন্দ্রমুখী বল, আর কেন্দ্রের বাহিরে যে বল কাজ করে সেটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। তাহলে এখানে 2টা বল কাজ করে, একটা কি কেন্দ্রমুখী বল আর একটা হলো কেন্দ্র বিমুখী বল। তাহলে প্রত্যেক বস্তুকে ঘোরানোর জন্য 2টা বলের প্রয়োজন, একটা কেন্দ্রের দিকে টান, একটা কেন্দ্রের বাহিরে টান। এই 2 বল যদি সমান হয় তাহলে কি করবে, বস্তু ঘুরবে। কোনো একটা বল যদি কম হয়, কোনো একটা টান যদি কম হয়, এদিককার টান কম হয়ে গেলে কি ওইদিকে চলে যাবে, আর ওদিককার টান যদি কম হয় তাহলে কি হবে, কেন্দ্রের দিকে চলে আসবে। ঠিক আছে না? এখন এই ধারণাটায় আমরা ম্যাক্সওয়েল যেটা বলেছিল সেই কথার উপর ভিত্তি করে রাদারফোর্ড যেই কথাগুলো বলছিলেন সেখানে আমরা আরোপ করে দেখি। মানে দেখো এই
রাদারফোর্ড এই পরমাণু মডেলটা দিয়েছে কখন? 1911 সালে। আর এই ম্যাক্সওয়েল 1800 কত বললাম 61 সালে বা এই সময় থেকে 1862 এই সময়ের মধ্যে কিন্তু ম্যাক্সওয়েল এগুলা কথা বলছিলেন। কি কথা? যদি ইলেকট্রন কোনো পথে ঘুরতে থাকে বা চলতে থাকে, সে লাগাতার কি করে? শক্তি ছেড়ে দিতে থাকে, শক্তি হারাতে থাকে। যাও, এই যাও, দিক যাও। তাহলে যখন ইলেকট্রন কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, লাগাতার কি করবে? তারা শক্তি কি করবে? ছেড়ে দিতে থাকবে, আস্তে আস্তে কি করবে? শক্তি ছেড়ে দিবে। তাহলে ইলেকট্রনের দেখো ওই দিককার টানটা যদি কমে যায় তাহলে কি হবে? ইলেকট্রন শক্তি ছেড়ে দিতে থাকলে কি হবে বলো তো? ওই দিকের টান কমে যাবে না? ওই দিকের টান যদি কমে যায় তাহলে কি হবে? কেন্দ্রের টান আস্তে আস্তে কি হবে? বেড়ে যাবে। তাহলে ইলেকট্রন যখন বৃত্তাকার পথে ঘুরবে, তখন এর দুইটা টানের মধ্যে একটা টান যদি কমে যায়, এটা কার কথা অনুযায়ী কমবে? ম্যাক্সওয়েলের কথা অনুযায়ী। দেখো ম্যাক্সওয়েলের কিন্তু খেসাল লাগানোর কোনো ইচ্ছাই ছিল না, কারণ ম্যাক্সওয়েল রাদারফোর্ড কত সালে বলো তো? 1911 সালে। আর ম্যাক্সওয়েল কত সালে বলছে? 1861 সালে, 62 সালের দিকে। সেই সময় ওই সব কথা বলছে। তাহলে ম্যাক্সওয়েলের কিন্তু রাদারফোর্ডের সাথে খেসাল লাগানোর কোনো দরকারই নাই, কিন্তু ও আগেই বলে রাখছে। বিজ্ঞানীরা সেটাকে গ্রহণও করে নিয়েছে এবং সেটা প্রমাণিত। এই ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তরঙ্গ তত্ত্ব অনুযায়ী কিন্তু এখন আমরা মোবাইলে যোগাযোগ করি, কথা বলি, ঠিক আছে না? বিনা তারে কানেকশন হয়, ঠিক আছে না? তাহলে ওর তত্ত্ব তো সঠিক। তাহলে উনি বলছিলেন কি, ইলেকট্রন যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকবে তো বা কোনো পথে চলতে থাকবে, ইলেকট্রন যেহেতু একটি চার্জযুক্ত কণা, সেহেতু কি সেটা লাগাতার শক্তি হারাতে থাকবে। শক্তি কি করবে? হারাবে। তাহলে শক্তি যদি হারিয়ে ফেলে, এই ইলেকট্রনটা যদি শক্তি হারিয়ে ফেলে, তাহলে কি হবে বলতো? একটু পরে এর টান কিন্তু সমানই আছে, কেন্দ্রমুখী টানটা সমানই আছে, কেন্দ্র বিমুখী টান কমে যাবে না? ওদিককার শক্তি কমে গেলে কি হবে? আস্তে আস্তে ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে এইভাবে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কমতে কমতে কি হবে? কেন্দ্রের মধ্যে এসে ঢুকে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটা কার তত্ত্ব অনুসারে বলো? ম্যাক্সওয়েলের তরঙ্গ তত্ত্ব অনুসারে। তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কোনো ইলেকট্রন যখন বৃত্তাকার পথে ঘুরবে, সেটা কি করবে? লাগাতার শক্তি হারাতে থাকবে, ঠিক আছে? যদি লাগাতার শক্তি হারাতে থাকে তাহলে ওই দিককার টানটা কমে যাবে, এই দিককার টানটা বেড়ে যাবে। মানে ওই টান তো অতখানেই আছে, আর ওই দিককার টান কি হবে? কমে যাবে। তাহলে আস্তে করে ইলেকট্রনটা কি হবে? ঘুরতে 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 কেন্দ্রের মধ্যে এসে পতিত হবে। তাহলে কেন্দ্রে কে আছে বলো তো? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে তো ইলেকট্রন থাকতে পারে না। নিউক্লিয়াসের মধ্যে থাকার জায়গা কার কার? প্রোটন আর নিউট্রন। তাহলে নিউক্লিয়াসের মধ্যে যদি ইলেকট্রন ঢুকে যায় তাহলে তো পরমাণুটাই আর থাকে না, তার পরমাণুটাই নষ্ট হয়ে যায়। কিন্তু বাস্তবে তো আমরা আসলে কোনো পরমাণুকে ভ্যানিশ হতে দেখিনি, তাই না? এ পর্যন্ত কোনো পরমাণু কি ভ্যানিশ হয়েছে? সোনা, রূপা সবই তো ওই রকমই আছে, লোহা সবই তো একই রকমই আছে। আমাদের বডিও তো বিভিন্ন রকম পরমাণু দিয়েই তৈরি, তা আমরাও তো শেষ হয়ে যাচ্ছি না। তাহলে বাস্তবে তো এরকম হয় না। তাহলে কেন হয় না এই ঘটনা? রাদারফোর্ড সেই কথা ব্যাখ্যা করতে পারেননি, ঠিক আছে? কিন্তু এটা তার ভুলভ্রান্তি না, এটা তার সীমাবদ্ধতা। তিনি ওই জায়গায় যে আটকিয়ে গেছেন, ওইটার জটলা খুলতে পারেননি তখনকার দিনে। কিন্তু প্রথম দিকে তিনি যেগুলো কথা বলে আসছেন, ওই যে 3টা কথার মধ্যে, সেগুলো কিন্তু সবই ঠিক ছিল, কিন্তু এই ঘটনাটা ব্যাখ্যা করতে পারেননি। বিভিন্ন বিজ্ঞানীরা বলছেন যে কেন? ম্যাক্সওয়েলের তত্ত্ব তো সত্য। তা ম্যাক্সওয়েলের তত্ত্ব যদি সত্য হয় তাহলে ইলেকট্রন ঘোরার সময় কি করবে? লাগাতার শক্তি হারাবে। তো লাগাতার শক্তি হারাতে থাকলে কেন্দ্রের বাইরের টান কমতে থাকবে, কেন্দ্রের ভিতরের টান ওটাই থাকবে। তার মানে কি আস্তে 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 ইলেকট্রন কোথায় ঢুকবে? কেন্দ্রের মধ্যে পতিত হয়ে যাবে। তাহলে কি ইলেকট্রন তো কেন্দ্রের মধ্যে থাকার কথা নয়। কেন্দ্রের মধ্যে থাকে কে? নিউট্রন আর প্রোটন। তাহলে ওখানে তো থাকার কথা নয়। তো ওখানে যদি চলে আসে তাহলে এটা কেন আসে না? আসলে তো বাস্তবে তো আসে না। তো কেন আসে না সেই ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারেননি। বিজ্ঞানীরা যখন তাকে প্রশ্ন করেছেন যে এটা কেন আসে না, তখন রাদারফোর্ড ওইখানে যেয়ে আটকায় গেছেন, ওইখানে তিনি আর ব্যাখ্যা দিতে পারেননি, ঠিক আছে? এইটা তার সীমাবদ্ধতা, এইটা তার লিমিটেশন। তার কিন্তু আমরা বলি কি রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তখন মানে কি সীমাবদ্ধতা কোথায়? এই যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যেই ঘটনাটা ঘটে এখানে, সেটা হয় না বাস্তবে। কিন্তু কেন হয় না সেই ব্যাখ্যাটা রাদারফোর্ড দিতে পারেননি। এইটা তার সীমাবদ্ধতা, মানে ওইখানে যে তিনি আটকায় গেছেন, ওইটা তার ভুল না।
যে কথাগুলো বলেছেন, কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, ওটা সত্য কথা। কেন্দ্র ধনাত্মক চার্জবাহী কণা, এটাও সত্য কথা। ইলেকট্রন, কেন্দ্রের মধ্যে যতগুলো ধনাত্মক চার্জ থাকবে, বাইরে ততগুলো ইলেকট্রন থাকবে বা ঋণাত্মক চার্জ থাকবে, এগুলো সত্য কথা। এগুলো এখন পর্যন্ত প্রমাণিত, ঠিক আছে। তাহলে এগুলো আবিষ্কার তার ছিল কি, যুগান্তকারী আবিষ্কার। কিন্তু তার একটা জায়গায় যে আটকায় যান, ওইটা তার সীমাবদ্ধতা। বুঝা গেছে? তাহলে যদি বলা হয় রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি, আমরা ওই আরো অনেক কয়েকটা সীমাবদ্ধতা আছে, তারা আমরা কোন সীমাবদ্ধতাকে, মেন যে সীমাবদ্ধতা সেটা হলো কি, ওই ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারী যে সীমাবদ্ধতা, ওইটার আমরা এখানে লিখে দেবো, ঠিক আছে, ওই জিনিসটাই। তাহলে ওই তত্ত্ব অনুসারে কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল এই বিজ্ঞানের বিতর্কে টিকে না, তখন আমাদেরকে অন্য একটা পরমাণু মডেলে যেতে হয়। ঠিক আছে, তোমরা শিখতে পারছো তো নাকি? আচ্ছা, তাহলে তোমরা এখন আমাকে বলবা যে হলো 1 নম্বর কথায় রাদারফোর্ড ঠিক বলছিল, বলো তো। পরমাণুর মোট সীমার মধ্যে নিউক্লিয়াসের আয়তন ক্ষুদ্র, মানে নিউক্লিয়াস অতি ক্ষুদ্র জায়গা দখল করবে। হ্যাঁ, অতি ক্ষুদ্র জায়গা দখল করবে। আচ্ছা, অথচ নিউক্লিয়াসের মধ্যে তার সমস্ত ভর থাকবে। আচ্ছা, 2 নম্বর কথায়, 2 নম্বর কথা মনে পড়ছে কি কথা? হ্যাঁ, 2 নম্বর কথা হলো নিউক্লিয়াসের ভিতরে যতটা পজিটিভ চার্জ থাকবে ততটাই নিউক্লিয়াসের বাইরে। ভেরি ফাইন, সুন্দর। আচ্ছা, 3 নম্বর কথায় নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা ঘুরবে, যেমনটা সৌরজগতে সূর্যের চারিদিকে গ্রহগুলা ঘোরে। তাহলে ঘোরার জন্য এক ধরনের বল কাজ করবে, সেই বলটা কি? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে ঘোরার জন্য একটা বল কাজ করানো লাগবে, সেই বলটাকে কি বলা হয়? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, ঠিক আছে। এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা কারণেই কিন্তু এটা ঘুরবে। তাই এখন এই কথা 3টাই কি, রাদারফোর্ডের পরমাণু মডেলের কথা শেষ। এখন সীমাবদ্ধতাটা কি? বসো, কে সীমাবদ্ধতা, কার তত্ত্ব অনুসারে আটকায় গেছে বলো তো? ম্যাক্সওয়েল। গুড। কার তত্ত্ব অনুসারে আটকায় যায়? ম্যাক্সওয়েল। রাদারফোর্ডের পরমাণু মডেল কত সালে আবিষ্কৃত হয়? 1911 সালে। আর ম্যাক্সওয়েল কত সালে বলেছে? ভাবো, তাহলে ম্যাক্সওয়েলের কি গন্ডগোল লাগানোর দরকার আছে? ম্যাক্সওয়েল তো অনেক আগেই সেই কথা বলে রাখছে, ঠিক আছে না? ম্যাক্সওয়েল অনেক আগেই সেই কথা বলে রাখছে, কিন্তু ম্যাক্সওয়েলের রাদারফোর্ডের সাথে কোনো শত্রুতা নাই, বিবাদ নাই, ওর সাথে কোনো খেচাল করার দরকারই নাই। কিন্তু আমার মতো, তোমার মতো অনেক বিজ্ঞানী যারা আছে, বিজ্ঞান পড়ুয়ারা যারা আছে, তারা এখন চিন্তা করছে, কে রে, ম্যাক্সওয়েল বলছে এক কথা, ম্যাক্সওয়েলের কথা তো সত্য, আবার রাদারফোর্ড বলছে এক কথা, কিন্তু তাহলে কি ঘটনা? রাদারফোর্ড বলছে ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে ঘোরার সময় এখানে ঘুরবে, কিন্তু ম্যাক্সওয়েলের কথা অনুযায়ী এখানে যদি ঘুরতে থাকে তাহলে তো ইলেকট্রন শক্তি কি করবে? হারাতে থাকবে। এখন যদি শক্তি হারাতে থাকে তাহলে এদিকের টান কি হবে? কমে যাবে। এদিকের টান ওটাই থাকবে, তাহলে এদিকের টানটা হিসাবে এটার থেকে এটা কি বড়, তাহলে আস্তে করে কি হবে? টান বেশি হলে আস্তে করে ঘুরতে 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 টেনে ধরছে বেশি, তার মানে কি কাছে চলে আসবে না, ঘুরতে ঘুরতে কোথায় পতিত হবে? নিউক্লিয়াসে পতিত হবে, ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে পতিত হবে। ফলে নিউক্লিয়াস থেকে পরমাণুকে, এই কি ইলেকট্রনকে আলাদা করা সম্ভব হবে না। আসলে তো বাস্তবে এরকম হয় না। বাস্তবে কি এরকম হয়? হয় না। এটা হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে এরকম হয় না। কেন হয় না? এখন বিজ্ঞানীরা, আমার মতো তোমার মতো বিজ্ঞানীরা হয়তো প্রশ্ন করছে রাদারফোর্ডকে, বিজ্ঞান শিক্ষার্থীরা, কেন হয় না? এটা তো হওয়ার কথা ছিল ম্যাক্সওয়েলের তত্ত্ব, ম্যাক্সওয়েলের তত্ত্ব তো সত্য, তো কেন হয় না? রাদারফোর্ড এখানে আটকায় গেছেন, তাই তো, কেন হয় না? এটার ব্যাখ্যা তিনি দিতে পারেননি, ঠিক আছে, এটাই তার সীমাবদ্ধতা। তাহলে এখন আমরা বোর পরমাণু মডেল পড়া শুরু করি, ঠিক আছে। পরমাণুর 2টা মডেল তোমরা এসএসসিতে শিখবা, তার মধ্যে আমাদের একটা শেখা হয়ে গেল রাদারফোর্ডের পরমাণু মডেল। বলো, এটা নিয়ে কি কনফিউশন আছে কোনো? যেখানে রাদারফোর্ড আটকায় গেছে সেখান থেকে বোর স্টার্ট করছেন, ঠিক আছে। কেন রাদারফোর্ড এই কথাটা ব্যাখ্যা করতে পারেননি? কেন রাদারফোর্ড মানে ওই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী আটকায় গেছেন? তখন বোর তার এই জিনিসটা নিয়ে গবেষণা শুরু করেছেন, হ্যাঁ, যে কি ঘটনা ঘটছে, যে ইলেকট্রন ঘুরতে 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 কেন্দ্রে পতিত হচ্ছে না, ঠিক আছে। হওয়ার তো কথা ছিল ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না এইটা নিয়ে তিনি গবেষণা শুরু করে দিলেন। তখন দেখছেন যে সাধারণ বিজ্ঞানের থিওরি আর কি, যেটা সাধারণ আর কি পদার্থবিজ্ঞানের যেই চিরাচরিত নিয়ম, যেটা নিউটনিয়ান বলবিজ্ঞান, তারপরে হচ্ছে
ক্লাসিক্যাল মেকানিক যেটাকে বলে সেইটা দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, ঠিক আছে। তখন বোর আরেক ধরনের তত্ত্বের দিকে অগ্রসর হলেন। ঠিক তার কিছুদিন আগেই প্লাঙ্ক নামে একজন বিজ্ঞানী, বুঝে গেছে, ম্যাক্স প্লাঙ্ক। এই ম্যাক্স প্লাঙ্ক, আমরা এই তত্ত্বগুলো একটু জেনে নেব। হয়তো বোরের পরমাণু মডেল আজকে পড়ে শেষ করতে পারবো না, কিন্তু পড়ার জন্য আমরা প্রস্তুতি নেব। আর যদি শেষ হয়ে যায়, হয়ে গেল, ঠিক আছে। এই ম্যাক্স প্লাঙ্ক তখন 1905 সালের দিকে এই ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্বের কথা বলছিলেন। কি তত্ত্ব? কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম বলবিজ্ঞান, কোয়ান্টাম বলবিজ্ঞান বা কোয়ান্টাম তত্ত্বের কথা ব্যাপারে বলছিলেন আর কি, কোয়ান্টাম তত্ত্ব, ঠিক আছে। তাহলে এই প্লাঙ্ক এক ধরনের কথা বলছিলেন, যেই কথাগুলো শুনে অন্যান্য বিজ্ঞানীরা অবাক হয়ে যাচ্ছিলেন এবং কেউ কেউ ওনাকে পাগলও বলছিলেন, ঠিক আছে। যে এই ধরনের কথা কেন বলছেন প্লাঙ্ক? কি কথা বলছিলেন? যে আলো, এই যে আলো, আমরা সূর্য থেকে যে আলো পাই না, এই আলো তরঙ্গাকারে আসে না, বরং কণা আকারে আসে। তো কণা আকারে আসে এই কথাটা কিন্তু নিউটনও বলেছিলেন, ঝাঁক কণা আকারে আসে। কিন্তু প্লাঙ্কের বলার মধ্যে একটু পার্থক্য আছে। তো আলো কি থাকে? বিকিরণ কণা আকারে আসে। এই বিকিরণ কণাগুলো সম্পূর্ণটাই শক্তি নিয়ে আসে। তাহলে আমরা জানি তার এই যে প্লাঙ্কের এই কথাগুলো বলার আগে পর্যন্ত ধারণা ছিল কণা হলে সেই কণার একটা ভর থাকবে, বুঝা গেছে। যে কোনো পার্টিকল, দুনিয়াতে যত পার্টিকল আছে বা কণা আছে, প্রত্যেকটা কণার কি আছে? ভর আছে। কিন্তু প্লাঙ্ক প্রথম বলছিলেন যে কণা থাকবে কিন্তু কণার ভর থাকবে না। তুমি চিন্তা করো, বৃষ্টির দিনে যদি তুমি, বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে যদি তুমি দাঁড়াও, তাহলে কি হবে? বৃষ্টিটা গায়ে এসে আঘাত করবে না? আঘাত করবে তো। এগুলো তো আছে, বৃষ্টিতে ভিজার অভ্যাস আছে তো, তাই না? আচ্ছা, বৃষ্টিতে যখন তুমি দাঁড়াবে, বৃষ্টির ফোঁটাগুলো এসে গায়ে আমাদেরকে কি করবে? আঘাত করবে। বৃষ্টির কণাগুলো আমাদেরকে আঘাত করবে। তাহলে আলো যদি ওই রকম সূর্য থেকে আসে, তাহলে আমাদেরকে কণা আকারে আসলে কি করবে? আঘাত করবে। তাহলে আঘাত করলে কি করব? আমরা ওই রকম ধরতে পারবো তো আঘাত করছে এবারেও, কিন্তু ওই রকম কিন্তু আমরা বুঝতে পারি না। কণা হলে তো তার একটা ভর থাকবে। কিন্তু প্লাঙ্ক বলছিলেন যে না, আলো কণা আকারেই আসে কিন্তু ওই কণার ভর নাই, ওটা সম্পূর্ণটাই শক্তি আকারে আসে, ঠিক আছে। তার আগে পর্যন্ত ধারণা ছিল কণা হলেই সেটা কি থাকবে? তার একটা ভর থাকবে। কিন্তু প্লাঙ্ক বলছিলেন না, আলো কণা আকারে আসে কিন্তু কণার ভর নাই। এবং এই কণাগুলো তখনকার দিনে চিরাচরিত পদার্থবিজ্ঞানের তত্ত্ব দ্বারা এই কণার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করা যাচ্ছিল না, ঠিক আছে। তিনি যে কথাগুলো বলছিলেন সেই চিরাচরিত পদার্থবিজ্ঞান এবং তখনকার দিনের বিজ্ঞানের তত্ত্বসূত্র, নিউটনীয় বলবিজ্ঞানের বিরুদ্ধে চলে যাচ্ছিল। মানে ওই কথাগুলো মানতে পারা যাচ্ছিল না, ঠিক আছে। তো কণাগুলো কি আকারে আসে? এই রকম প্যাকেট আকারে আসে, তরঙ্গের প্যাকেট আকারে। এই তরঙ্গের মধ্যে অনেক তরঙ্গ থাকে, বুঝছো? অনেক তরঙ্গ মিলে এইরকম প্যাকেট আকারে ঝাঁক কণা আকারে আসে। এরকম আলো যখন সূর্য থেকে আসে আর কি, বুঝছো? এরকম কণা আকারে ঝাঁক কণা আকারে চলে আসে, ঠিক আছে। এরকম এই কণাগুলোর মধ্যে কি তরঙ্গের প্যাঁচ থাকে, এরকম অনেক তরঙ্গ। যেমন তোমরা দেখেছো সুতায় গিট্টি লাগলে যেমন হয় না, সুতায় গিট্টি লাগলে একটা ছোট্ট দানার মতো সৃষ্টি হয়, ওই সুতার মধ্যে খালি কি প্যাঁচই থাকে। ঠিক এই আলোর যেই কণাগুলো আসে, সেই কণাগুলোর মধ্যে তরঙ্গের খালি কি থাকে? প্যাঁচ থাকে, ঠিক আছে। পেঁচে তরঙ্গের একটা প্যাকেট হয়। এই প্যাকেটগুলোকে বলা হয় কোয়ান্টা, ঠিক আছে। এই কার নাম দেওয়া এটা বলো তো? এই প্লাঙ্কের। তার থেকেই সেইগুলোর নাম হয়। তিনি নাম দিয়েছেন এই যে বলবিজ্ঞানটা, তখন এই নামকরণ করা হয়েছিল কি? কোয়ান্টাম তত্ত্ব। তিনি যে কথাগুলো বলছিলেন, এগুলো তোমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত পড়বে। একটু ছোট্ট করে বলে নিই, যেই তত্ত্বগুলা, যেই কথাগুলো ব্যবহার করেছেন আর কি নিলস বোর, সেই কথাগুলো আমরা একটু জানবো। তাহলে এই কণাগুলোর নাম দিয়েছিলেন কি? কোয়ান্টা, ঠিক আছে। এখন পরবর্তীতে আইনস্টাইন এই কণাগুলোর নাম দিয়েছিলেন ফোটন, ঠিক আছে। আইনস্টাইন আবার এই কোয়ান্টাগুলোর নাম দিয়েছিলেন ফোটন। কখন? এই যে আইনস্টাইন 1918 সালের দিকে নোবেল প্রাইজ পান। 1918 না 21 সালে সম্ভবত, আমার ভুল হচ্ছে,
অ্যাকুরেট আমি তাই মনে করতে পারছি না, সম্ভবত 1921 সালের দিকে আইনস্টাইন নোবেল প্রাইজ পান ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করে। এই ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করার সময় তিনি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের হেল্প নিয়েছিলেন। ওই যে এক জিনিয়াস আর এক জিনিয়াসকে চেনে, ঠিক আছে না? আইনস্টাইনও ওই রকমই একজন, মনে করো সেই রকম একজন জিনিয়াস। তো আইনস্টাইন তখন চিন্তা করছিলেন প্লাঙ্ক যে এই কথা বলছে আলো কণা আকারে আসে, দেখি তো ওর দিকে একটু হাত বাড়াই, ও কি কথা বলতে চাচ্ছে। তো আইনস্টাইন ওই প্লাঙ্কের কথাগুলোর উপর বেস করে তখন তিনি গবেষণা করে দেখছেন যে না, প্লাঙ্ক যেটা বলতে চাচ্ছে সেটা তো ঠিকই আছে, ওইটা অনুযায়ী তো ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করা যায়। ওই যে সোলার প্যানেলে যে আলো পড়ে সেখান থেকে আমরা সৌর বিদ্যুৎ পাই না, সেই বিদ্যুৎ আমরা ব্যবহার করি। এই বিদ্যুৎ সম্পর্কে তিনি হিসাব নিকাশ এগুলো ব্যাখ্যা দিয়েছিলেন। এগুলো পরবর্তী ক্লাসে তোমরা পড়বে। ফটো ইলেকট্রিক ইফেক্ট যিনি ব্যাখ্যা করে তিনি ওই 1921 সালের দিকে নোবেল প্রাইজ পান। তখন কিন্তু দেখো এই প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের হেল্প নেই। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বে এই যে প্লাঙ্ক কি বলেছেন, আলোর কণাগুলোর নাম দিয়েছিলেন কি বলতো? কোয়ান্টা দিলেন, ফোটন। তাহলে এখন বলো, ফোটনের কি ভর আছে? ভর নাই। কণা থাকবে কিন্তু ভর নাই। তাহলে ফোটন হলো কি? ভরহীন কণা। এই ভরহীন কণার কনসেপ্টটা আমরা এখানে বোরের পরমাণু মডেলে কাজে লাগাবো। বোর ওই ধারণাটাকেই কাজে লাগিয়ে তিনি তার পরমাণু সম্পর্কে প্রস্তাবনাগুলো দিয়েছিলেন, ঠিক আছে? তাহলে ফোটনটা পুরোটাই কি বলতো? ফোটন হলো পুরোটাই শক্তি, এর মধ্যে কোনো ভর নাই, ঠিক আছে? ভরহীন কণা। তাহলে বোর প্রথম কথাই বলছিলেন, 1 নম্বর কথায় নিউক্লিয়াসের চতুর্দিকে, আচ্ছা বলতো রাদারফোর্ড কি বলছিলেন? ওর কথায় আগে ফিরে যাই। রাদারফোর্ড বলছিলেন নিউক্লিয়াসের চতুর্দিকে কতগুলো, নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো ঘুরবে, সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরে। এখন বোর ওই কথাটাকেই সংশোধন করে, আচ্ছা এই বোরের পরমাণু মডেল কত সালে আবিষ্কৃত হয় জানো? 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ পাওয়ার সময়। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পাইছিলেন না গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য? কত সালে ওটা? 1913 সালে। ওই একই সালে বোর পেয়েছেন, ঠিক আছে? তাহলে 1 নম্বর কথায় বোর বললেন যে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন ঘুরবে, তবে নিউক্লিয়াসের ঘোরার জন্য কতকগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ থাকবে। এই যে নিউক্লিয়াসের চতুর্দিকে কক্ষপথ থাকবে, কক্ষপথের এগুলো নাম্বার দিয়েছিলেন তিনি। এই কক্ষপথগুলোকে তিনি n দ্বারা প্রকাশ করেন। n সমান এটা 1 মানে 1 নম্বর কক্ষপথ, n সমান 2 2 নম্বর কক্ষপথ, n সমান 3 3 নম্বর কক্ষপথ, এইগুলা বুঝেছে? তাহলে প্রথম কথা হলো বোরের নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো ঘুরবে কতকগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে। এখন অনুমোদিত কেন? এখন এই 1 নম্বর কক্ষপথে যে ইলেকট্রনটা ঘোরে, 1 নম্বর কক্ষপথে যে ইলেকট্রনটা ঘোরে, ওই ইলেকট্রনটা 1 নম্বর কক্ষপথেই থাকবে। ওর জন্য 1 নম্বর কক্ষপথে অনুমোদন দেওয়া আছে, ওই অন্য কক্ষপথে থাকবে না, ঠিক আছে? আচ্ছা 2 নম্বর কক্ষপথের ইলেকট্রনগুলা, 2 নম্বর কক্ষপথের যারা ইলেকট্রন আছে, 2 নম্বর কক্ষপথের ইলেকট্রনগুলা তাদের জন্য ওই কক্ষপথই বরাদ্দ দেওয়া আছে। ওই কক্ষপথ বাদ দিয়ে সে অন্য কক্ষপথে থাকবে না, ঠিক আছে? এইভাবে ইলেকট্রনগুলো কতকগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এই কক্ষপথগুলোকে সাধারণভাবে কি দিয়ে প্রকাশ করা হয়? n। এই n গুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো সেখান থেকে এই কক্ষপথগুলোকে বলা হয় প্রধান শক্তি স্তর বা এনার্জি লেভেল। তাহলে এগুলোকে কি বলা হয় বলতো? এই কক্ষপথগুলোকে প্রধান শক্তি স্তর বা এনার্জি লেভেল বা প্রধান কক্ষপথ এই নামে তাদেরকে ডাকা হয়। এইগুলাকে কি দিয়ে প্রকাশ করা হয়? n দ্বারা। n এর মান যখন 1 তখন এটাকে বলা হয় কে কক্ষপথ, কে সেলও বলা হয়। n এর মান যখন 2 তখন এটাকে বলা হয় l। তারপরে কে এল এম, তারপরেরটা কি আসবে বলো? n। এইভাবে চলতে থাকবে। তাহলে n এর মান যখন 1 তখন কি কক্ষপথ বলো তো? কে। n এর মান 2 তখন l, n এর মান 3 তখন কে এল এম, এইভাবে চলতে থাকবে। তাহলে
বোর বলছিলেন যে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন ঘুরবে, এটা নিয়ে কোনো বিবাদ নাই, সমস্যা নাই। রাদারফোর্ড যেটা বলছেন ঘুরবে, এখানে তিনিও দেখতে পাইছেন ঘুরেই। কিন্তু রাদারফোর্ড যেভাবে ঘোরার কথা বলছেন, বোর একটু অন্যভাবে বলছেন। কিভাবে বলছেন? যে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো ঘুরবে কতকগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে। এই কক্ষপথগুলোকে তিনি বলছিলেন কি? প্রধান কক্ষপথ বা প্রধান শক্তি স্তর বা শেল বা অরবিট, যেটাই বলো। তাহলে এন এর মান 1 হলে কি কক্ষপথ বলো তো? ওটার নাম কি? কে। এন এর মান 2 হলে এল, এন এর মান 3 হলে এম, এন এর মান 4 হলে এন। এইভাবে আর কি। 1 নম্বর কথা নিয়ে কোনো ঝামেলা আছে আর? বলো, 1 নম্বর কথা শেষ না? আচ্ছা, এইবার আমরা 2 নম্বর কথায় যাই। 2 নম্বর কথাটা হলো এইরকম যে এই যে কক্ষপথে যখন থাকে ইলেকট্রন, খেয়াল করো, যখন কক্ষপথে ইলেকট্রন ঘুরে থাকে, যে কোনো একটা কক্ষপথে থাকার জন্যে তার একটা কৌণিক ভরবেগ থাকে। যে কোনো একটা কক্ষপথে ইলেকট্রন যখন ঘুরে, তখন ওই কক্ষপথে তার একটা কৌণিক ভরবেগ থাকে। তাহলে তোমাদের পদার্থবিজ্ঞান ক্লাসে আমি পড়াইছি ভরবেগ। বলো তো ভরবেগ মানে কি? ভরবেগ মানে ভরবেগের গুণফল, ভর গুণন কি? বেগ। ঠিক আছে না? ভরকে কি দিয়ে প্রকাশ করা? এম, বেগ হলো ভি। আর এই ভরবেগ রাশিটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, পি সমান এম ভি। তাহলে এই ভরবেগটাকে বলা হয় রৈখিক ভরবেগ। সরল রেখা বরাবর যখন বস্তু গতিশীল থাকে, তখন তার ভরবেগকে আমরা বলবো রৈখিক ভরবেগ। তাহলে রৈখিক ভরবেগ কি? পি সমান এম ভি। এখন যখন বস্তু বৃত্তাকার পথে ঘুরবে, তাহলে তার কি থাকবে? একটা কৌণিক ভরবেগ। এইগুলা তোমরা পরের ক্লাসে বিস্তারিত পড়বে। তাহলে আপাতত যেটুকু জানলে নয় সেটুকু আমি পড়াই, ঠিক আছে? আচ্ছা, প্রথমে কি হচ্ছে? তাহলে রৈখিক ভরবেগ, এইখানে কি থাকবে? তার একটা কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগকে তিনি কৌণিক ভরবেগের রাশিটাকে আমরা প্রকাশ করি এভাবে, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ মানে কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় এল দ্বারা। এল সমান হচ্ছে ওই যে আর গুণন পি, মানে রৈখিক ভরবেগের সাথে বৃত্তাকার পথের এই যে যেটুকু ঘুরছে না, যেই পথে ঘুরছে এইখানকার ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ দিয়ে গুণ করলেই পাবো আমরা কৌণিক ভরবেগ। অর্থাৎ রৈখিক ভরবেগের সাথে যদি আমরা বৃত্তাকার পথের ব্যাসার্ধ দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো কৌণিক ভরবেগ। তাহলে বলো তো এই আর এই পি এর মানটা কি আছে বলো তো? এম ভি। তাহলে আমরা কি পাচ্ছি? এম ভি আর। এইটাকে বলা হয় কৌণিক ভরবেগ, ঠিক আছে? এই কৌণিক ভরবেগটা হলো এম ভি আর হবে এন এইচ বাই 2 পাই। এই সূত্র বোর বললেন যখন কোনো ইলেকট্রন কোনো একটা কক্ষপথে থাকে ঘুরে, তখন তার একটা কি থাকবে? কৌণিক ভরবেগ থাকবে। তো ওই কৌণিক ভরবেগ mvr সমান হবে nh/2π। এখন এই কোনটা কি আমরা একটু চেনে নিই। দেখো m মানে কি? ভর। কার ভর বলো তো? ইলেকট্রনের। কে ঘুরে? ওখানে ইলেকট্রন ঘুরে। তাহলে m মানে এখানে কার ভর? ইলেকট্রনের ভর। v মানে কার বেগ? বেগটা কার? না না, প্রোটন কেন? ইলেকট্রন। কে ঘুরছে বলো? ইলেকট্রন। তাহলে কার বেগ? ইলেকট্রনের বেগ। আর এই আরটা কার ব্যাসার্ধ? এই বৃত্তাকার পথের ওই ইলেকট্রনটার ব্যাসার্ধ, এই কক্ষপথের ব্যাসার্ধ, বুঝছো? মানে এই যে নিউক্লিয়াস থেকে এই কক্ষপথের দূরত্বটা কত, সেটাই হলো এই আর। মানে এই যে বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এই যে কতটুকু ব্যাসার্ধ তার এই বৃত্তাকার পথের, সেই ব্যাসার্ধটাই হলো আর। তাহলে এম কি? ওই ইলেকট্রনের ভর। ভি হচ্ছে কি? যে ইলেকট্রনটা ঘুরছে, এই ইলেকট্রনটা ঘুরছে, এই ইলেকট্রনের কথা চিন্তা করছি, এই ইলেকট্রনের বেগ। আর এটা কি? আর মানে এই ইলেকট্রনের ওই যে বৃত্তাকার পথে, যে বৃত্তাকার পথে ঘুরছে তার ব্যাসার্ধ। এখন আমরা এই দিকে শিখবো। দেখো এন মানে কি? ওই যে এন গুলা, এন মানে কি? 1 2 3 এগুলা, ঠিক আছে? এইচ মানে হলো ওই যে প্লাঙ্কের কথা বললাম। প্লাঙ্ক একটা ধ্রুবক বের করে রাখছে মান, তার মান হলো 6.626 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, বুঝছো? এইরকম একটা ধ্রুবকের মান বের করে রাখছেন। আর পাই তো তোমরা জানো, পায়ের মান কত বলো তো? 3.1416, ঠিক আছে? এইটা তো সময় শেষ ক্লাসের, আজকের মতো এখানেই রাখছি। তো পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।